আসসালামু আলাইকুম। আমরা অনেকগুলো অ্যালগরিদম শিখিয়েছে। এবার আসলাম ডাটা স্ট্রাকচার শিখতে। এর পরবর্তী ভিডিও দেখে আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে ব্রিফলি আলোচনা করব। কতগুলো ডাটা স্ট্রাকচার আছে এবং কি ডাটা স্ট্রাকচার আমরা শিখতে যাচ্ছি এবং ডাটা স্ট্রাকচার চ্যাপ্টারগুলোতে আমরা কি আপনাদেরকে দিচ্ছি এবং এর পরবর্তীতে কি থাকবে এগুলোতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। তো ওখানে যাওয়ার আগে হচ্ছে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। কারণ হচ্ছে ওখানে আমি কিছু ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে গেলে নিশ্চয়ই আমাদের ক্লাস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস ES6 এর যে ক্লাস আছে সেটা আমাদের জানতে হবে। মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হালকা পাতলা একটা নলেজ। হালকা নলেজ মিন্স হচ্ছে একটা ক্লাসের সাথে কিভাবে আমরা মেথড গুলো কল করে কোনো একটা কিছু ইউজ করতে পারি সেগুলো হচ্ছে জানবো মেইনলি এখানে। অফকোর্স আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একদম ফুল ডিটেলস বুঝাচ্ছি না। আমার অফকোর্স একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। বাট আমি রেকমেন্ড করি না হচ্ছে আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে ডিরেক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুব ভালোভাবে শিখবেন। কারণ একটা যখন ফ্লোতে আছেন এই ফ্লোটা শেষ করেই হচ্ছে আমার রিকমেন্ডেশন আপনারা ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখবেন। তাই আমি আপনাদেরকে রেফারেন্স চাইলে হচ্ছে এই ভিডিওতে দিয়ে দিতে পারতাম, ওই ভিডিওতে দেখে তারপর আপনারা এখান থেকে আসুন এভাবে বলতে পারতাম। বাট না, আমি এখানে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে এখান থেকে শিখাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হালকা বেসিক এবং হচ্ছে ক্লাসের বেসিকটা। তো যেখান থেকে আপনারা যে জিনিসটা শিখে হচ্ছে আপনারা এর পরবর্তীতে ডাটা স্ট্রাকচার গুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন এতটুকুই। কারণ অবজেক্ট ডাটা স্ট্রাকচার শিখতে কিন্তু অনেক ভালোভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পারতে হবে এমন কিছু না। তো বাট আপনি যখন বড় একটা লার্জ স্কেল প্রজেক্ট অথবা লার্জ কোম্পানি থেকে কাজ করবেন তখন কিন্তু ওপি এর কনসেপ্ট গুলো আপনাদের লাগবেই। তো সেজন্য আমি ওই প্লে লিস্টে রেখে দিয়েছি। অফকোর্স ওটাও দেখবেন, ওটা দেখলে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন। কোন একটা জব ইন্টারভিউতে কিভাবে অ্যান্সার দিতে হবে, অনেক ধরনের অনেক কিছু নিয়ে আমি আলোচনা করেছি। তো হাইলি রেকমেন্ড করবো এই প্লে লিস্টগুলো শেষ করে যখন আপনারা কোনো একটা কোম্পানিতে জয়েন করার ট্রাই করবেন অথবা চিন্তা ভাবনা করবেন তখন হচ্ছে ওপি এর প্লে লিস্টটা দেখবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে একটু পরে হচ্ছে ভিডিওগুলো দেখাচ্ছি এবং নিশ্চয়ই ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব ওপি এর। যদি চান যে এখান থেকে একটা ভালো আইডিয়া পাননি তাহলে হচ্ছে ওখানে গিয়ে চলে যাবেন, কারণ ওখানে আমি ফাংশন কনস্ট্রাক্টর এবং অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা অনেক কিছু শিখিয়েছি যেগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিনস করে থাকে। যে সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো না, বাট এখানে দেখাবো হচ্ছে ততটুকুই যতটুকু আমাদের প্রয়োজন। তাহলে চলুন আমি প্রথমে আপনাদেরকে ইউটিউবের ভিডিওগুলো দেখাই, মানে হচ্ছে কোন প্লে লিস্টটা আছে সেটা। এরপর হচ্ছে কোড এক্সাম্পলে চলে যাবো ডিরেক্টলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার চ্যানেল কোড আইবিসি। তো এখানে আসবেন, এখানে ঢোকার পর হচ্ছে আপনারা একটা প্লেলিস্ট পাবেন যেটার নাম দেখা থাকবে কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স, এই ধরনের কোনো একটা কিছু। আর আপনারা চাইলে হচ্ছে দেখে নিতে পারবেন। আর এখানে থাম্বনেলটা তো দেখতে পাচ্ছেন, হয়তো চেঞ্জ হতে পারে নাও হতে পারে, বাট এই থাম্বনেলটা থাকার পসিবিলিটিস অনেক বেশি। তাহলে হচ্ছে এখানে যেমন দেখেন আমার 15টা ভিডিও আছে। তো লাস্ট পর্যন্ত এসে যদি এই 15টা দেখতে পারেন এবং লাস্ট আমি আরো অনেক ভিডিও অ্যাড করব, যেমন এখানে একটা প্রজেক্ট অ্যাড করব, তাহলে হচ্ছে আরো কিছু ভিডিও অ্যাড হতে পারে, মানে হচ্ছে আরো অনেক লং কিছু হতে পারে। তাহলে হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন তখন যখন হচ্ছে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব ভালোভাবে শিখতে চাইবেন তখন। এখন আপনাদেরকে রিকমেন্ড করি না হচ্ছে একদম বেসিক স্ক্র্যাচ থেকে শিখে যান। তো এখন চলে যায় হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং হচ্ছে ক্লাস জাভাস্ক্রিপ্টের ক্লাস কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা মেথডগুলো ইউজ করতে পারি সেটা একটু জেনে নিই। এর পরবর্তী ভিডিও থেকে আমরা ডাটা স্ট্রাকচার চলে যাব। আবারও বলছি, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এবং ডান পাশে রয়েছে আমার ব্রাউজারটা যেখানে আমার HTML এর ফাইলটা রান করা আছে। তো আমার এই HTML ফাইলের সাথে আমি class.js নামে যে ফাইলটা আছে সেটা আমি কানেক্ট করে রেখেছি। তো এখানে আমি যে ধরনের জাভাস্ক্রিপ্ট কোড লিখবো সবগুলো হচ্ছে কি আমার এখানে আমি ব্রাউজারে দেখতে পারবো। অফকোর্স আমি ব্রাউজারে আউটপুট কিন্তু ডিসপ্লেতে দেখবো না, আমি নিশ্চয়ই কনসোলে দেখবো। তাই হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের নিশ্চয়ই একটা কনসোলের একটা অপশন থাকবে, এখানে এলিমেন্টের এখানে যাওয়ার পর আপনি ক্লিক করে কনসোলে চলে যাবেন। তাহলে হচ্ছে এখানে সবকিছু আমরা দেখতে পারবো। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কাজ, আর কোনো কিছু নেই। তারপর আমি জাভাস্ক্রিপ্ট এখানে চলে যাব। নিশ্চয়ই আপনারা HTML ফাইলের সাথে এখানে ফাইলটা কানেক্ট করতে পারেন। কিভাবে করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি, অনেকে নাও জানতে পারেন, তাই আবার অনেকে বিরক্ত হতে পারেন এগুলো দেখালে। আচ্ছা, এরকম স্ক্রিপ্ট লেখার পর এখানে লিখবেন হচ্ছে src সোর্স লেখার পর হচ্ছে আপনার ফাইলের নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। জাস্ট হচ্ছে কি clas ক্লাস ডট জেএস, আমি ক্লাস ডট জেএস দেওয়ার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এই ফাইলটা লিখলেই হচ্ছে। আর এগুলো তো বুঝতেই পারছেন, এগুলো আমাদের এখানে লেখা যেগুলো ছিল সেগুলো, আর এখানে একটু স্টাইলিং করেছি আমি। দ্যাটস ইট। এখানে সিম্পল কিছু কাজ করা হয়েছে। তারপর হচ্ছে আমি ক্লাসের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে যদি আমি একটা যদি কনসোল করে দেখি, কনসোল ডট লগ হেলো লিখলাম সাপোজ, এখানে আমার নিশ্চয়ই কনসোলের মধ্যে হেলোটা আসছে, তাহলে তো আমার ফাইলটা কানেক্ট করা হয়ে গিয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা শিখবো যে ক্লাস। তো ক্লাস আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমি একটু জুম করে নিই। ক্লাস আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে ক্লাস এক্সপ্রেশন এবং হচ্ছে ক্লাস ডিক্লারেশন। যেমন আমরা যখন ফাংশনাল প্রোগ্রামিং এ কাজ করে থাকি, যখন ফাংশনকে একটা ভেরিয়েবলে রাখলাম, ভেরিয়েবল রেখে হচ্ছে ওই ভেরিয়েবলটা আবার যদি কল করে তাহলে ওই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, মানে ইনভোক করা হচ্ছে, মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। আর ডিরেক্টলি ফাংশন লিখলে ওটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। ঠিক সেম ভাবে ক্লাসের মধ্যে সেম আছে। তো আমরা ক্লাস কতভাবে লিখতে পারি, ক্লাস
বিভাগে। একটা হচ্ছে কি ক্লাস এক্সপ্রেশন, EXPRE এক্সপ্রেশন, আর একটা লিখতে পারি হচ্ছে ক্লাস ডিক্লারেশন। তাহলে হচ্ছে আমি অফকোর্স ডিক্লারেশন, আমি অফকোর্স আপনাদেরকে এখানে আমি দুইটাই দেখাবো, এবং দুইটা দেখানোর পর হচ্ছে কোনটা আমি লিখতে পছন্দ করি সেটাও জানাবো, এবং আপনারা কোনটা লিখবেন সেটা হচ্ছে আপনাদের উপর সবকিছু, মানে দুইটাতেই কিন্তু পারফেক্টলি কাজ করা হয়। আচ্ছা, তাহলে এখন ক্লাসের সিনট্যাক্সটা কেমন? ক্লাসের সিনট্যাক্সটা হচ্ছে, আমি যদি এখন ফাংশন মানে ক্লাস এক্সপ্রেশনটা লিখবো, এখন ক্লাস এক্সপ্রেশন লিখতে হলে কি করব, ক্লাস লাস্ট কনস্ট একটা ভেরিয়েবল নিব, ওই ভেরিয়েবলের মধ্যে আমি একটা নাম দিব হচ্ছে এই ক্লাসটা কি সেটা। তাহলে হচ্ছে কি আমি ডাটা স্ট্রাকচার, মনে করেন ডাটা স্ট্রাকচার শিখতে যাচ্ছি, তো তাই আমি ডাটা স্ট্রাকচারে দিব টি এ স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার, সরি, ডাটা স্ট্রাকচার। তাহলে যেমন দেখেন এখানে কিন্তু আমি ডিটা বড় হাতে দিয়েছি, সেটা কেন দিয়েছি সেটা একটু পর বলছি। তারপর এখানে কি লিখবো, ডাটা স্ট্রাকচারকে আমি CLA ক্লাস দিয়ে লিখবো, এইভাবে লিখবো এতটুকু। এখানে এই ক্লাসের মধ্যে আমি যত কিছু লিখবো সবকিছু হচ্ছে আমার ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে, মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে থাকবে, এগুলো আমরা সবগুলো অ্যাক্সেস নিতে পারবো। আচ্ছা, তাহলে আমার এখানে ডিটা সবচেয়ে সবসময় বড় হাতে লিখবেন, কারণ হচ্ছে এটা যখন ডিটা বড় হাতে দেখবেন তখন আমার অন্যান্য ডেভেলপাররা যখন লিখবে তখন বুঝতে পারবে, এটা যখন ইনস্ট্যান্সিয়েট করতে যাব তখন আমাদের প্রথমে নিউ লিখতে হবে। এখন আপনারা বলতে পারেন ইনস্ট্যান্সিয়েট কি এবং নিউ কি। ওকে, আপনাদেরকে এটাও বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি ল্যাট, এটা হচ্ছে আমি জাস্ট একটা ক্লাস বানালাম, এই ক্লাস বানালাম, ক্লাসের মধ্যে হচ্ছে মানে এই ক্লাসের যে কোডগুলো থাকবে সবকিছু হচ্ছে আমি জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এতটুকু, আর কিছু করা হয়নি। তাহলে নিশ্চয়ই আমি ক্লাসটা ইউজ করার জন্য কোনো একটা তো কিছু করতে হবে, তাহলে কি ক্লাসের মধ্যে যদি ক্লাস ইউজ করতে হয় তাহলে আমাদের এটা ইনস্ট্যান্সিয়েট করতে হয়। এতটুকু জানলে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করার মানে হচ্ছে কি, একটা আমি নাম দিতে পারি, একটা নামের মধ্যে রাখবো, একটা ভেরিয়েবলে রাখবো, তো ল্যাট আমি এখানে দিলাম হচ্ছে ল্যাট। তাহলে এখানে কি দিতে পারি, ডাটা স্ট্রাকচার, তো আমি কি লিখতে পারি ডিএস, মানে ডাটা সংক্ষেপে লিখলাম। তাহলে ইকুয়াল, তাহলে এটা সমান কি ডিএস কোনটা, নিউ, নিউ লিখতে হবে অফকোর্স। ক্লাসটা যদি ইউজ করতে তাহলে নিউ লিখতে হবে, আপনাদেরকে বলেছি। নিউ দিয়ে হচ্ছে আমার এই ডাটা স্ট্রাকচার যেটা আছে, আমি জাস্ট শুধুমাত্র আমি এই ডাটা স্ট্রাকচারটা লিখে দেবো, শেষ, এতটুকু। এবার আমি যদি একটা কনসোল করে দেখি, কনসোল ডট লগ ডিএস, সেভ করলাম। সেভ করলে দেখতে পাচ্ছেন একটা ডাটা স্ট্রাকচার অবজেক্ট। এখন আপনি বলতে পারেন এই অবজেক্টটা কেমনে ক্রিয়েট হলো, এই অবজেক্টটা যখন আমি নিউ দিয়ে ক্রিয়েট করলাম তখনই হচ্ছে এই অবজেক্টটা ক্রিয়েট করা হলো। আর যদি আমি নিউটা একটু তুলে ফেলি, একটা জিনিস খেয়াল করে দেখি, এখন এখন দেখা যাচ্ছে কি, ক্লাস কনস্ট্রাক্টর ডাটা স্ট্রাকচার ক্যান নট বি ইনভোক উইদাউট নিউ, দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে হচ্ছে ক্লাস লিখলে হচ্ছে আমাদের নিউটা অফকোর্স লিখতে হবে। তো এখন দেখেন, যেমন দেখেন নিউটা অফকোর্স লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের এরর দিচ্ছে। তাহলে নিউ লেখার পর কিন্তু আর মানে কোনো এরর দিচ্ছে না, তাহলে তখন কিন্তু আমাদের একটা অবজেক্ট দিচ্ছে, তাই না? এবার আপনি বলতে পারেন তাহলে আমি নিউটা লিখবো কেমনে, বুঝবো? সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে এখানে একটা মানে ক্লাসের একটা কনভেনশন আছে, প্রথম অক্ষরটা বড় হাতে লিখলে, সাপোজ আপনি তেমনিতে কিভাবে ভেরিয়েবল লিখেন, এখানে আমি ডাটা স্ট্রাকচার লিখলাম না, এই ডাটা স্ট্রাকচারটা যদি আপনি কোনো একটা ভেরিয়েবলে লিখতেন এমনিতে ফাংশনাল প্রোগ্রামিং এ, তাহলে কিভাবে লিখতেন, এভাবে লিখতেন, ডিটা ছোট হাতে লিখতেন এভাবে, তাই না? আর এখানে নিশ্চয়ই এসটা এভাবে, মানে হচ্ছে বোঝার জন্য আর কি এভাবে লিখতেন। তাহলে বড় হাতের লিখার কারণটা মেইনলি হচ্ছে, কখনো যদি আমার ডেভেলপার প্রথম অক্ষরটা দিয়ে দেখে তাহলে ও নিশ্চয়ই একটা মানে বুঝতে পারবে এখানে নিউ লিখতে হতে পারে, ও তারপর পরবর্তী কোডগুলো দেখবে, তাহলে তো আমাদের সাথে অনেকে কাজ করলে ওরা বুঝতে পারবে। অফকোর্স এখানে ডিটা বড় হাতে না লিখলেও কিন্তু কাজ করবে। ঠিক আছে, তাহলে এতটুকু যদি বুঝে থাকেন দ্যাটস এনাফ। এখন যেমন দেখেন একটা অবজেক্ট আছে, এখন এই অবজেক্টটাতে যদি আমি কিছু রাখতে চাই কি করতে পারি, দিস, মানে এই অবজেক্টের সমান হচ্ছে দিস। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই এটা, আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন এনাফ। এবার আমি ক্লাস এক্সপ্রেশনটা বুঝালাম, এবার হচ্ছে ক্লাস ডিক্লারেশনটা বুঝাই। যেমন হচ্ছে এখানে যেমন দেখেন আমি ক্লাস লিখে হচ্ছে এভাবে লিখলাম, সাপোজ আমি এখন এই ক্লাসের যে ডাটা স্ট্রাকচার যেটা আছে, আমি ডাটা স্ট্রাকচার দিয়ে একটা ক্লাস বানাতে যাচ্ছি। এখন ক্লাস এক্সপ্রেশনটা যদি বুঝে থাকেন আমি এটা কমেন্ট করে রাখি আপনাদের জন্য রেফারেন্সের জন্য। তারপর আমি এখানে একটা কি করবো, আমি ক্লাস ক্লাস এইভাবে ক্লাস লেখার পর হচ্ছে কি আমি এটা কি বানাবো, ডাটা স্ট্রাকচার, তাই না? এইভাবে জাস্ট এতটুকু লিখবো, এটাই হচ্ছে আর একটা ক্লাস বানানোর ওয়ে, যেটা হচ্ছে ক্লাস ডিক্লারেশনের মাধ্যমে। আর কোনো ভেরিয়েবল রাখতে হচ্ছে না আমার, ডিরেক্টলি ক্লাস দিয়ে এই ডাটা স্ট্রাকচার লিখে দিলাম, কাজ শেষ। তো আমি এটাকে যদি ঠিক সেম ভাবে আমি যদি আমাকে নিশ্চয়ই এটাকে নিউ দিয়ে কল করতে হবে, মানে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তো এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্সিয়েট। তো আমি ডিএস লিখলাম, ডিএস ইকুয়াল হচ্ছে কি আমি নিউ হচ্ছে কি ডাটা স্ট্রাকচার যেটা আছে সেটা। এখন দেখি ঠিক সেম ভাবে পারফেক্টলি আমার আগেরটার মতো কি আনসার মানে কনসোলে দেখায় কিনা। কনসোল ডট লগ ডিএস, আমি যদি এখন সেভ করি আমার ফাইলটা দেখা যায় কি, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখেন আগের মতোই ঠিক। তাহলে আপনি দেখেন এইভাবে ক্লাস, শুধু ক্লাস লিখবেন, ক্লাসের পর ওই ক্লাসের কি নেম সেটা লিখতে পারেন, সেটা লিখে হচ্ছে আপনি আর বাকি কাজগুলো করে নিতে পারেন। তাহলে এটা হচ্ছে ক্লাস ডিক্লারেশন, মানে কোনো ডিরেক্টলি ডিক্লেয়ার করে দিচ্ছেন। তাহলে ক্লাস এক্সপ্রেশন এবং ডিক্লারেশন বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমি বলি আমি কোনটা ইউজ করতে পছন্দ করি, আমি পছন্দ করি হচ্ছে ক্লাস ডিক্লারেশন। তাহলে আচ্ছা আমি আজকে কোড করবো এখানে ক্লাস ডিক্লারেশনে। আপনারা চাইলে ক্লাস এক্সপ্রেশনও করতে পারেন, অথবা এইভাবে দেখলে যাতে আপনারা কোডগুলো বোঝেন সেই কারণে আপনাদেরকে এটা দেখানো। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন এনাফ। ডাটা স্ট্রাকচার এতটুকু, এখানের মধ্যে একটা নিউ দিয়ে কল করে দিতে হবে, তারপর হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। ওকে, এখন এখানের মধ্যে আমরা
কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করতে পারি। তাহলে এখন আমি চাইলে কনস্ট্রাক্টর, CONS কনস্ট্রাক্টর, এটার বানান কিন্তু এইভাবে লিখতে হবে, CONSTRUCTUR কনস্ট্রাক্টর, এভাবে হুবহু সেম হতে হবে। তাহলে এখন কনস্ট্রাক্টরের মধ্যে আমি যেগুলো দিব সেগুলো হচ্ছে আমার এই অবজেক্টটাতে অ্যাসাইন হবে। এই অবজেক্টটা এখানে অবজেক্ট যেটা দেখতে পাচ্ছেন আপনার কনসোলে, সেই অবজেক্টটাতে অ্যাসাইন করা হবে। সাপোজ আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা নেম নিলাম, আর একটা কি করলাম, এজ নিলাম। ঠিক আছে, অফকোর্স এই ডাটা স্ট্রাকচারের সাথে এই নেম এজের সাথে মিলছে না। আচ্ছা আমি বলি হচ্ছে, আচ্ছা নেম, একটা ডাটা স্ট্রাকচার নেম নিব, আর একটা হচ্ছে কি শুধুমাত্র নেমই নিই এখন, একটা ডাটা স্ট্রাকচার নেম। তাহলে আমি কি করতে পারি, দিস ডট কি নেম, মানে হচ্ছে আমার এই অবজেক্টটার মধ্যে একটা নেম নামে একটা কি থাকবে। এই কি এর ভ্যালু হবে কি, কি এর ভ্যালু হবে হচ্ছে আমার নেম যেটা আছে সেটা, নেম যেটা আমি হচ্ছে এখানে পাঠাবো সেটা। তাহলে এই নেমটা আমি কিসের মাধ্যমে পাঠাবো, নিশ্চয়ই এখানের মধ্যে পাঠাবো, এদিকে। তাহলে আমার এই ডাটা স্ট্রাকচারটার নেমটা কি হবে, এই ডাটা স্ট্রাকচারের নেম হবে সাপোজ হচ্ছে কি লিঙ্কড লিস্ট, লিঙ্কড হচ্ছে কি লিস্ট, লিঙ্ক লিস্ট। এখন যদি আমি সেভ করে থাকি, নিশ্চয়ই আমি এই লিঙ্ক লিস্ট অবজেক্টটা দেখতে পারবো, যেটা দিস ডট নেম মানে হচ্ছে কি পাবো। আপনারা দেখতে পারলে এখন, যেমন দেখেন নেম, নেম হচ্ছে কি লিঙ্ক লিস্ট, মানে হচ্ছে দিস ডট নেম মানে হচ্ছে এই অবজেক্ট, দিস মানে হচ্ছে এই অবজেক্ট, অবজেক্টটার নেম, নেম সমান হবে হচ্ছে কি আমার লিঙ্ক লিস্ট। তাহলে বুঝতে পেরেছেন, দিস মানে হচ্ছে অবজেক্ট, নেম মানে হচ্ছে ও অবজেক্টের নেম, এই অবজেক্টের ভিতরে একটা নেম নামে একটা ইয়ে থাকবে, মানে কি থাকবে, আর ওটার ভ্যালু হবে নেম, আমি যেটা দিব সেটা। ওকে, এতটুকু যদি বুঝতে পারেন এনাফ। এখন আপনারা বলতে পারেন আমি দিস দিলে এই অবজেক্টটা পাচ্ছি কেমনে। এখন সেটা বোঝানোর জন্য একটা কাজ করি আপনাদেরকে। আমি নিচে একটা অবজেক্ট ক্রিয়েট করে, একদম সিম্পল একটা অবজেক্ট ওবিজে, যেটা আপনারা সবাই জানেন। একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টটাতে আমি কি করলাম, নেম, নেম ইকুয়াল সাপোজ আমি দিলাম হচ্ছে কি রাফি। ঠিক আছে, আর আমার এজ দিলাম, এজ, এজ সমান হচ্ছে কি মনে করেন আমি 10 দিলাম, আমার 10 বছর। তাহলে এখন আমি কাজ করব কি, আমার আমি চাইলে হচ্ছে আমি এখানে তো এজটা বসালাম, তাই না। তাহলে এখন আমি এখানে অবজেক্ট দিলাম ওবিজে ডট, আমার যদি কোনো একটা কিছু লিখতে চাই, আচ্ছা কি প্যাশন, PASSION প্যাশন। তাহলে প্যাশন কি এটা যদি লিখতে চাই, আমি নিশ্চয়ই আমি এইভাবে লিখবো, প্রোগ্রামিং, প্রোগ্রামিং। এখন এটা যদি লিখি, আমি যদি এখন কনসোল ডট লগ যদি ওবিজে করি, মানে হচ্ছে অবজেক্টটা যদি আমি একটু কনসোল করে দেখি, নিশ্চয়ই আমার এই প্যাশনটা সহ এখানে পাবো, তাই না। যেমন দেখেন সেভ করলাম, যেমন দেখেন রাফি, আর এখানের মধ্যে নেম হচ্ছে রাফি, এজ হচ্ছে যেটা 10 দিলাম সেটা, আর প্যাশন কি, প্যাশন হচ্ছে প্রোগ্রামিং। এত পর্যন্ত বুঝতে পারলেন, তাই না। এখানে হচ্ছে অবজেক্টে যদি কোনো একটা কিছু অ্যাসাইন করতে হয়, অবজেক্ট ডট দিয়ে ডট নোটেশনের মাধ্যমে, তারপর প্যাশন এটা হচ্ছে, এরপর হচ্ছে কি হিসেবে বসবে, আর এদিকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভ্যালু আকারে বসতেছে। ঠিক সেম ভাবে এই কাজটা হচ্ছে বোঝানোর জন্য লিখলাম। ঠিক সেম ভাবে এখানে কাজটা হচ্ছে কিরকম, আমার দিস মিনস হচ্ছে কি এখন অবজেক্ট। আমি যদি এখানে আপনাদের একটু কনসোল করেও দেখাই দিস মানে কি, কনসোল ডট লগ হচ্ছে দিস, এখন নিশ্চয়ই এইগুলো সবগুলো দেখা যাবে। আমি এটা অফ করি, আমি যদি এটাও করি, যেমন দেখেন এখানে আমার দিস মানে হচ্ছে অবজেক্টটা কোথায়, কত নম্বর লাইন থেকে, 14 নম্বর লাইন থেকে দেখা যাচ্ছে কি এই সেম অবজেক্টটা। তাহলে বুঝতে পারছেন, দিস মানে যদি অবজেক্ট হয়ে থাকে, তাহলে আমি অবজেক্ট ডট দিয়ে এখানে যেভাবে লিখতে পারলাম এই অবজেক্ট ডট প্যাশন, ঠিক সেম ভাবে আমার দিস মানে যদি অবজেক্ট হইতে থাকে, তাহলে কি হচ্ছে এই দিস সমান এখন আপনি ওবিজে মনে করতে পারেন, মানে যেভাবে লিখলাম এর আগে সেভাবে আর কি। বাট এখানে তো ওবিজে দিলে তো বুঝবে না, তাহলে দিস দিলে হচ্ছে বুঝবে হচ্ছে ওই, মানে এখানের মধ্যে যে অবজেক্ট সেটা ডট নেম ইকুয়াল নেম, তাহলে যেটা দিচ্ছে সেটা। এতটুকু বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন এনাফ। এখন যদি আমি সেভ করে আগের মতো আমার লিঙ্ক লিস্টে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারি। এখন নেমের পর আমি এখানে দিতে পারি হচ্ছে কি এজ দিতে পারি। এখানে অফকোর্স এজ লিঙ্ক লিস্টে কোনো এজ থাকবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। তো এজটা আমি কিভাবে লিখতে পারি, দিস ডট এজ ইকুয়াল হচ্ছে কি আমি এজ দিলাম। তাহলে এখন যদি আমি এখানে লিঙ্ক লিস্টের পাশে যদি আমি একটা কি আমার আর্গুমেন্ট পাঠাই, যেমন হচ্ছে 20 দিলাম, সেভ করলাম, যেমন দেখেন এখানে লিঙ্ক লিস্ট এজ, এজ হচ্ছে 20, তাহলে চলে আসছে। তাহলে আমরা এইভাবে হচ্ছে আমাদের কোনো একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে কোনো একটা কিছু পাঠিয়ে দিতে পারি। আবার আমি চাইলে হচ্ছে এটা এমটি পাঠাতে পারি, এমটি পাঠানোর পর তাহলে হচ্ছে আমি এই কনস্ট্রাক্টর কিছুই নিব না, বাট আমি এখানে কোনো একটা কিছু চাইলে রাখতে পারি। যেমন দেখেন দিস নতুন আমি ইনিশিয়ালি কোনো একটা কিছু সেট করতে পারি, দিস ডট সাপোজ হচ্ছে কি স্টোরেজ, স্টোরেজ ইকুয়াল আমার একটা স্টোরেজ, এটা স্টোরেজ ইকুয়াল খালি একটা এমটি। তাহলে কিন্তু এটা কিন্তু সেট হচ্ছে এমটি। এখন যদি সেভ করি, আপনারা দেখতে পাবেন কি এই স্টোরেজ একটা এরে, এর মধ্যে কোনো কিছু নাই সেটা দেখাচ্ছে, তাই না। এখন আমি এই স্টোরেজের মধ্যে কোনো একটা কিছু রাখতে চাচ্ছি পুশ করে করে, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে এখানে বোঝাই, লেট এরে ইজ ইকুয়াল যদি আমি যদি 2 এবং হচ্ছে 3 দিলাম, তাহলে এখন আমি যদি এখানে যদি এরে ডট পুশ পুশ করলাম হচ্ছে 5, তাহলে এই 5টা কোথায় গিয়ে দাঁড়াবে, নিশ্চয়ই এই 3 এর পাশে গিয়ে বসবে। আমি যদি এখন যদি কনসোল ডট লগ এরে যদি করে থাকি, তাহলে 2 3 5 দেখতে পারবো, এবং 2 3 5 দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এখানে যদি আরেকটা পুশ করি, এখানে 1 এর 15 দিচ্ছি, তাহলে 15টা এর পরে দেখতে পাবো। তাহলে ঠিক সেম ভাবে এভাবে যদি আমি আরেকটা কিছু দেই, 35 দিলে এই 35টা পাশাপাশি দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে এর মনে হচ্ছে কি পুশ করে করে কোনো একটা কিছু আমরা চাইলে ইনসার্ট করতে পারছি, তাই না। ওকে,
এটা যদি বুঝে থাকেন অফকোর্স আমি এটা আপনাদের জন্য রেফারেন্স আকারে রেখে দিব, কমেন্ট করে রাখছি। ওকে, এখন আমি যদি চাচ্ছি কি আমার দিস ডট স্টোরেজ এটা একটা এরে, আমি এটার মধ্যে কোনো একটা কিছু পোস্ট করতে চাচ্ছি, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? লেটস সে হয়তো আমি একটা একটা অবজেক্ট বানাবো, মানে হচ্ছে মেথড বানাবো। মেথডটা হবে কিরকম? ইনসার্ট, সাপোজ INSERT, ইনসার্ট। তাহলে ইনসার্ট যদি করবো, নিশ্চয়ই ইনসার্টের মধ্যে একটা আমি তাহলে একটা ভ্যালু দিব। তাহলে একটা ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে কি আমার এই স্টোরেজে গিয়ে গিয়ে সেট হবে। তাহলে আমি কিভাবে সেট করতে পারি? যে ভ্যালুটা পাবো, তাহলে কি দিস ডট স্টোরেজ, মানে হচ্ছে আমার এই স্টোরেজটাকে আমি ধরলাম দিস ডট স্টোরেজ, তাহলে ডট ডট পোস্ট। তাহলে হচ্ছে এটা যেহেতু একটা দিস ডট স্টোরেজ মিনস হচ্ছে একটা এরে, তাহলে এরেটা আমি কোনো একটা কিছু পোস্ট করতে পারবো। এই পোস্ট করলাম, পোস্ট কি করবো? আমি যে ভ্যালুটা হচ্ছে আমি আর্গুমেন্ট আকারে পাবো, সেই ভ্যালুটা হচ্ছে পোস্ট করে দিব। এরপর হচ্ছে আমি কি রিটার্ন করে দেখবো, হচ্ছে রিটার্ন হচ্ছে দিস ডট স্টোরেজ। তাহলে হচ্ছে এটি আমি দেখতে পারবো। তাহলে এখন যেমন দেখেন এখানে একটা মেথড বানালাম, আপনি বলতে পারেন এই মেথডটা আমি কিভাবে অ্যাক্সেস নিব? অ্যাক্সেস নিব হচ্ছে ঠিক সেম ভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি কনসোল করি, কনসোল করলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। যেমন এখন আমি ডিএস, এই ডিএস যেটা আছে এটার মধ্যে হচ্ছে পুরো ক্লাসের সবকিছুর অ্যাক্সেস নিতে পারবো আমি। তাহলে কনসোলের মধ্যে ডিএস লিখলাম, ডিএস লেখার পর ডট দিলে সাথে সাথে দেখুন যেমন দেখেন আমাদেরকে ইনসার্ট, যেটা হচ্ছে আমি এখন মেথড ক্রিয়েট করলাম সেটা আমাকে সাজেস্ট করছে, মানে হচ্ছে আমি এখন ইনসার্ট এটাও ইউজ করতে পারবো, চাইলে আমি স্টোরেজটাও ইউজ করতে পারবো। তাহলে আমি কি করবো? ইনসার্টটা ইউজ করবো, ইনসার্ট। তাহলে ইনসার্টের মধ্যে নিশ্চয়ই একটা একটা ভ্যালু নিবে ও, ঠিক আছে না? মানে হচ্ছে আর্গুমেন্ট আকারে একটা ভ্যালু নিবে। তাহলে আমি ভ্যালু দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে এখানে 20 দিলাম। তাহলে নিশ্চয়ই এই 20টা গিয়ে কোথায়? 20টা এই দেখেন ডিএস ডট ইনসার্ট, ইনসার্টের মধ্যে 20 একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা এখানে পাবে। ডিএস ডট স্টোরেজ ডট পুশ ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে কি আমি 20 দিচ্ছি, তাহলে 20টা কি আমার স্টোরেজে গিয়ে সেট হবে। তাহলে রিটার্ন করেছি ডিএস ডট স্টোরেজ, মানে আমার স্টোরেজটা এখন কেমন আছে সেটা দেখতে পারবো। এখন আমি যদি একটু সেভ করি, একটু সেভ করলে যেমন দেখেন 20তে দেখা যাচ্ছে। আমি এই কনসোলটা অফ করে রাখি, এটা আর দরকার নেই 27 নম্বরের কনসোলটা। এখন দেখেন এইখানে দেখা যাচ্ছে কি আমার 20। তাহলে আমি যদি এখন যদি আমি আবার ঠিক সেম ভাবে আহ যদি এখন আরেকটা যদি ইনসার্ট করি, ইনসার্ট এখন 20 করলাম, এখন 23 করলাম। এরপর আমি আরেকটা করলাম হচ্ছে কি 66, এরপর একটা করলাম শুধুমাত্র 03, সরি। এবার সেভ করলাম, আপনি সবকিছু দেখতে পারবেন। মানে প্রথমে ছিল 20, এরপর 23 অ্যাড হলো, এরপর হচ্ছে 66, এরপর 03, মানে হচ্ছে জিরোটা বাদ দিয়ে হচ্ছে রাখলো ওরা, মানে আচ্ছা 3 এটা। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে আমরা কোনো একটা ক্লাস কিভাবে করব, ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর চাইলে কোনো একটা কিছু আমরা আর্গুমেন্ট প্যারামিটার দিয়ে কাজ করতে পারি, অথবা আমি হচ্ছে কোনো একটা ইনিশিয়াল কিছু একটা রাখবো যেটা আমি কনসোল করে আপনাদেরকে দেখিয়েছি। আরো কিছু মেথড ইউজ করতে পারে, যে মেথডগুলো হচ্ছে কিরকম আমি স্টোরেজে পোস্ট করতে পারি। এখন আপনাদের একটা কাজ হলো কি, ইনসার্ট আমি তো করলাম হচ্ছে লাস্টের দিকে পোস্ট করলাম, আপনার ফার্স্টের দিকে একটা মানে আনশিফট ইউজ করা হয় না? আনশিফট করলে তো মনে হয় একটা এর মধ্যে হচ্ছে প্রথমে গিয়ে ঢুকে, তাহলে হচ্ছে আপনারা এখানে একটা মেথড ক্রিয়েট করবেন, যে মেথডটা হচ্ছে একটা ভ্যালু নিবে ঠিক সেম ভাবে। তাহলে এই স্টোরেজের মধ্যে কি আমরা শুধুমাত্র প্রথমের দিকে কোনো একটা ভ্যালু ইনসার্ট করবো, তাহলে হচ্ছে এটা দেখবেন। দেখে আপনারা যদি পেরে থাকেন তাহলে তো কনগ্রেচুলেশন, যদি না পারেন কোনো সমস্যা নেই, আমরা সামনে যখন আমরা অনেকগুলো ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে যাব তখন সবকিছু জেনে যাব। তো আপনারা যদি পেরে থাকেন একটা কাজ করবেন, কমেন্টে জানাবেন, কোডটা দেখাবেন, আমি দেখবো, আপনাদেরকে রিপ্লাই করব। এবং হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কোডিং উইথ কোড এবিসি, যেখানে হচ্ছে আপনারা চাইলে পোস্ট করতে পারেন, আপনি যে কোডটা করছেন সেটা আমাকে দেখাবেন, আমি ইন্সপায়ার হবো যে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখছেন এবং শিখছেন, সেটা বুঝতে পারবো। তাহলে এখন ক্লাস কনস্ট্রাক্টর এবং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা হালকা একটা আপনারা ভাইব পেয়ে গেলেন। অফকোর্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুধুমাত্র এই এতটুকু মেথড পর্যন্ত না, আরো অনেক কিছু আছে। আমি জাস্ট আপনাদেরকে সিম্পল ভাবে বুঝালাম, যাতে হচ্ছে যতটুকু পর্যন্ত আপনাদের প্রয়োজন হয় ততটুকু বুঝালাম। এরপর যদি আর কিছু প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই কোন ডাটা স্ট্রাকচারে গিয়ে যেটা প্রয়োজন হচ্ছে সেটা আমি তখনই দেখাবো। এখন আপাতত এটা দিয়ে আমরা অনেকগুলো ডাটা স্ট্রাকচারের প্রবলেম সলভ করে নিতে পারবো, আশা করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলে নিশ্চয়ই আমার ভালো লাগবে, আমার দেখতে মানে কমেন্টগুলো দেখতে ভালো লাগে, কমেন্টে রিপ্লাই করতে ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কিছু থট আমি জানতে পারবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।